ব্যাংককের এক বিলাসবহুল ভিলায় পার্সোনাল ল্যাপটপের সামনে বসে এক ব্যক্তি, যে কিনা অনলাইনে আলফা অটো নামে খ্যাত, হঠাৎ গাড়ি ধাক্কা খাওয়ার এক বিকট আওয়াজ শুনতে পায় তার বাসার সামনে থেকে। কোনো কিছু না ভেবেই তার পার্সোনাল ল্যাপটপটি ফেলে দোতলা থেকে একদম নিচে ছুটে যায় ঘটনা পর্যবেক্ষণ করতে, যা ছিল একটি সাংঘাতিক ভুল। ডার্ক ওয়েবের কনসেপ্ট তৈরি হয়েছিল 90 দশকের শেষের দিকে এবং তা বাস্তব রূপ ধারণ করতে শুরু করে সাল 2000-এর পর থেকে। নিজের ব্যক্তিগত পরিচয়কে আড়ালে রেখে বাক স্বাধীনতার প্রকাশ ও স্বেচ্ছাচারিতাকে উদ্দেশ্য করে এমন এক নেটওয়ার্কের কনসেপ্ট তৈরি হয়েছিল যা এখনকার যুগে পরিচিত ডার্ক ওয়েব নামে। 2002-এ টর নেটওয়ার্ক ও টর ব্রাউজার তৈরি হয়, যা এ যাত্রাকে ত্বরান্বিত করে। আর স্বাভাবিকভাবেই বহু মানুষ আকৃষ্ট হতে থাকে ডার্ক ওয়েবের প্রতি। ফলশ্রুতিতে এখানে গড়ে ওঠে নানা অবৈধ ব্যবসা এবং নিরাপদ লেনদেনের জন্য সামনে আসে বিটকয়েন, যা এমন এক ভার্চুয়াল কারেন্সি তথা ক্রিপ্টোকারেন্সি যার নিয়ন্ত্রণ নেই কারো কাছে এবং থাকে না লেনদেনকৃত ব্যক্তিদের কোনো রেকর্ড। সময়ের সাথে সাথে বিস্তার ঘটতে থাকে ডার্ক ওয়েবের এবং গড়ে উঠতে থাকে বিভিন্ন অবৈধ পণ্যের মার্কেটপ্লেস। প্রেসক্রিপশন কিংবা বিনোদনমূলক ড্রাগ, অবৈধ অগ্নিয়াস্ত্র, বিস্ফোরক, জাল মুদ্রা, পরিচয়পত্র, মানব পাচার ও নানাবিধ অবৈধ মার্কেটপ্লেস ডার্ক ওয়েবে ঘাঁটি কেড়ে বসে। সিল্ক রোড, প্যান্ডোরা, ইভলিউশনের মতো মার্কেটপ্লেসগুলো ডার্ক ওয়েবে তাদের অবৈধ ব্যবসা দ্বারা জনপ্রিয়তা লাভ করলেও এফবিআই সহ বিভিন্ন গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা দ্বারা তা বন্ধ করে দেওয়া হয়। এসব কিছু এক নতুন উদীয়মান ডার্ক ওয়েব মার্কেটের উত্থান ঘটায়, আলফাবে। জুলাই 2014 আলফা অটো ছদ্মনামধারী এক ব্যক্তি আলফা বে নামক এই নতুন ডার্ক ওয়েব মার্কেট ডেভেলপের কাজ শুরু করে এবং মাত্র 5 মাস পর ডার্ক ওয়েবে তা সক্রিয় হয়ে যায়। চুরি হওয়া ক্রেডিট কার্ডের তথ্য বিক্রি দিয়ে শুরু হলেও আলফাবে ধীরে ধীরে তার গ্রাহকদের অফার করতে থাকে আরও লোভনীয় প্রোডাক্টস। ড্রাগ, অস্ত্র, কম্পিউটার ভাইরাস, মানি লন্ডারিং সহ নানাবিধ সার্ভিস দিতে থাকে আলফাবে। আলফাবেকে বলা হতো ডার্ক ওয়েবের অ্যামাজন, কারণ জনপ্রিয় ই কমার্স সাইট অ্যামাজনের মতোই এখানে আছে সার্চ অপশন, ফিল্টার, ক্যাটাগরি, যা যথেষ্ট ইউজার ফ্রেন্ডলি। এখানে বিটকয়েন, মোনেরো কিংবা ইথারিয়ামের মতো ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে করা হতো পেমেন্ট। যখন অন্যান্য মার্কেট প্লেসগুলোর ধস নামতে থাকে, আলফাবে কিন্তু তখনও তার জনপ্রিয়তা বজায় রেখে টিকে থাকে। মাত্র 1 বছরের মধ্যেই আলফাবের ব্যবহারকারীর সংখ্যা দাঁড়ায় 2 লক্ষ এবং সেলার সংখ্যা 40,000। 2017 সালে এসে 3 লক্ষেরও বেশি সংখ্যক পণ্য ও সার্ভিস অফার করত আলফাবে এবং প্রতিদিন লেনদেন হতো প্রায় $250,000,000। বিক্রি হওয়া প্রতিটি প্রোডাক্ট ও সার্ভিসের 2 থেকে 4% শেয়ার ছিল আলফা অটোয়ের। স্বাভাবিকভাবেই তার মাল্টি মিলিয়নার হতে খুব বেশি দিন সময় লাগে না। আলফা অটো তার এত বড় সাকসেসের পর চিন্তা করে খানিকটা অবসরে যাওয়ার। ডি স্নেক ছদ্মনামধারী একজন রিপ্রেজেন্টেটিভ, বেশ কিছু মডারেটর ও একজন পিয়ার ম্যানেজার নিয়ে তৈরি করে ফেলে একটা গোটা টিম, যাদের কাজ আলফা অটো এর অবর্তমানে নিজ নিজ দায়িত্ব পালন করা এবং আলফা বেকে সচল রাখা। আলফা অটো অবসরে যাওয়ার সময় সকল কমিউনিকেশনের দায়িত্ব দিয়ে যায় ডি স্নেকের উপর এবং নিজে হয়ে যায় অ্যাডমিন। আলফা অটো রিটায়ারমেন্টের পর আমেরিকার গোয়েন্দা বিভাগ আরও তৎপর হয়ে ওঠে তার প্রকৃত পরিচয় সন্ধানে। আমেরিকার গোয়েন্দা বিভাগের প্রধান টার্গেট ছিল আলফাবের সার্ভার খুঁজে বের করা, যার মাধ্যমে তারা প্ল্যাটফর্মটি বন্ধ করতে সক্ষম হবে কিংবা পৌঁছাতে পারবে আলফা অটো পর্যন্ত। কিন্তু ডার্ক ওয়েবে অ্যাক্সেস পেতে যেহেতু টর ব্রাউজার ব্যবহার করা হয়, সেহেতু কোনো ওয়েবসাইটের সার্ভারের প্রকৃত অবস্থান খুঁজে বের করা দুঃসাধ্য হয়ে পড়ে, কারণ
টর নেটওয়ার্কের অধীনে ওয়েবসাইট রিকোয়েস্ট বারবার বিশ্বের বিভিন্ন র্যান্ডম সার্ভারের মধ্য দিয়ে দিক পরিবর্তন করতে থাকে। এজন্য তদন্তকারী টিম ভিন্ন এক পন্থার দিকে অগ্রসর হয়। তারা নিজেরাই কাস্টমার রূপে ড্রাগ অর্ডার করে আলফাবে থেকে, যেন তারা ড্রাগের প্যাকেজিং থেকে গুরুত্বপূর্ণ তথ্যাদি সন্ধান করে ডিলারকে অ্যারেস্ট করতে পারে। কিন্তু এতে তাদের তেমন একটা সুবিধা হয়ে উঠল না, কারণ এমন শত শত ডিলার আসে আর যায়, মাস্টার মাইন্ড তো আলফা O2, তাকে ধরার জন্যই তো এত সব। যদিও আলফা O2 এত সহজে ধরা দিবে না, সে জানে এই ক্যাট অ্যান্ড মাউস গেমের সব রুলস। তবে কথায় আছে, মানুষ মাত্রই ভুল, আর এই ভুলটা নজরে এসেছিল 2016 সালের ডিসেম্বরে।